আজকের ঘটনা দেখলে আপনারা শিউরে উঠবেন আর মনে মনে ভাববেন আর বলবেন এমনটা তো ঘটার কথা নয়। সত্যি তো, এমনটা তো ঘটার কথা নয়, তবুও বাস্তবে তা ঘটছে। দেখুন, অন্যায় দেখলে কেউ কেউ প্রতিবাদ করে, আবার কেউ কেউ পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায়। প্রতিবাদ করলে যে তাকে পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হয়, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন রাজু মিত্র। হ্যাঁ, পেশায় ব্যবসায়ী নিপাট ভদ্র মানুষ রাজুবাবু অন্যায় অবিচার দেখে কখনো তিনি পাশ কাটিয়ে এড়িয়ে যাননি, বরং সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে প্রতিবাদ করেছেন। যদিও তার জন্য বহুবার তাকে হুমকি বা মারও খেতে হয়েছে, কিন্তু রাজুবাবু কিছুতেই দমেননি। তবুও অবশেষে রাজুবাবুকে থামতে হলো। প্রতিবাদ করবার চরম মূল্য চোকাতে হলো নিজের জীবন দিয়ে। টান টান রুদ্ধশ্বাস এই ঘটনার সাক্ষী থাকতে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমাঞ্চক পর্ব। চলো ফুলটুসি, কোথায় যাচ্ছ? কি আপনারা কারা? কেন? বিউটিফুল। আরে ছাড়ুন, কারা আপনারা? আরে আমরা তোমার ছাড়ুন আমাকে। বন্ধু, চলো না, চলো। ছাড়ুন। আরে চলো, একটা জায়গায় নিয়ে যাবো। চলো না, সামনে যাবো, চলো চলো। ছাড়বেন। আরে কি যাবো, চলো না, ছাড়লে তো হয়ে গেল। আরে চলো 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 চলো। এরকম করে এরকম করছো কেন? চলো। আরে নতুন শিবু, তোরা এই মেয়েটার হাত ধরে রয়েছিস, হ্যাঁ? কি শুরু করেছিস, হ্যাঁ? যা যা বাড়ি যা। আরে রাজুদা, ও আমাদের বান্ধবী, বলছিলাম চল রেস্টুরেন্টে চল। রেস্টুরেন্টে? এই দেখো, তুমি আবার কি ভাবছো কি জানি। আরে তুমি আবার এসব মধ্যে আসতে যাচ্ছ কেন? আরে এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। তুমি যাও তো এখান থেকে, যাও যাও যাও। শোন শোন, একদম মিথ্যে কথা বলবি না। হাত ছাড়, হাত ছাড়। ওকে দেখেই বুঝতে পারছি যে ও কিরকম অস্বস্তিতে আছে। হ্যাঁ, ও তোদের বান্ধবী? এই মেয়ে, এটা তোমার বন্ধু? আরে হা করে দেখছো কি? বলো হ্যাঁ কি না বলো। না, চিনি না। চেনো না? না। বান্ধবী? হ্যাঁ, জানোয়ার ছেলে, ভোর সন্ধ্যেবেলা রাস্তায় একটা মেয়ের হাত ধরে রানারানি করছিস। হ্যাঁ, তোদের মা বাবা এই শিক্ষা দিয়েছে? ছি। যাও, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও। কাজটা কিন্তু তুমি ভালো করলে না রাজুদা। এই ভালো করলাম না কি রে? ভালো করলাম নাকি? ভালো করলাম নাকি? হ্যাঁ, সন্ধ্যেবেলা মেয়েদের রাস্তায় হাত ধরে টানাটানি করবি আর বলছিস ভালো করবি না? যা বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা, বাড়ি যা। অনেক হয়েছে, যা যা। চল চল, আমরা কিছু করি সবাই বলে আর করবো না, লকাপে আসলে সবাই বলে আর করবো না। ভুলে গেছে রোজগার করে বাড়িতে কিছু পয়সা দিবি তা নয়। হ্যাঁ, ভুলে গেছে কি রাজুবাবু, কি করবো? ওদের ক্ষমা করা যায় স্যার? হ্যাঁ, একে তো মেয়েটাকে উত্তক্ত করছিল, তার উপরে রাস্তায় হাত ধরে টানাটানিও করছিল। আমি গিয়ে বাধা দেওয়াতে আমার গায়েও হাত তুলেছে। এদেরকে ছাড়াটা উচিত হবে না। রাজুদা, ক্ষমা করে দাও, আমার মা খুব অসুস্থ, দেখার কেউ নেই। রাজুদা, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। ওই সমস্ত মিষ্টি কথা আমাকে টলাতে পারবি না। এদের একটা না কঠিন শাস্তি হওয়া দরকার, তা নাহলে এরা এটা বারবার করবে, এর আগেও করেছে। ঠিক স্যার, এরা কদিন লকআপে থাকুক, তারপরে এদের শিক্ষা হবে। হ্যাঁ, ঠিক আছে। এক কাজ করুন, আপনি একটা লিখিত কমপ্লেন করুন, তারপরে এদের একটু ভালো করে আদর যত্ন করুন। চলো বুঝে আসো। রাজুদা, কান ধরে ক্ষমা চেয়ে নাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
পুলিশ তোদের এত মারলো তাও তোদের এইটুকু লজ্জা নেই? হ্যাঁ, যা ভালো ভালো এখান থেকে চলে যা, তা নাহলে আমি কিন্তু আবার পুলিশের কাছে যাব। আমাকে কিন্তু তোরা একটুও চিনিস না। দেখো, তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, এরপর দেখো কি হয়। কি আবার হবে? পুলিশের কাছে যাব, পুলিশ আবার তোদের ধরে নিয়ে যাবে। যা যা, যেদিকে যাচ্ছিস যা। চল চল। ঠিক আছে। তোর দিন ঘনিয়ে এসছে রে রাজু। যা, তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়, যা। চটটা কিন্তু খুব ভারী পড়ে যাবে রাজুদা। তুইও না খুব বেড়েছিস, তোর বাড়িতেও আমাকে জানাতে হবে। যা। সেই সুযোগই দেবো না তোমাকে, কথাটা মাথায় রেখো। হ্যাঁ বুঝেছি, যা যা যা। নে এবার কাট। বাবা না এলে আমি কেক কাটবো না। আর কতক্ষণ দেরি করবি? ফোন তো করলাম কতবার, তুললো না তো দেখলি। আর একবার ফোন করো না প্লিজ। দে। কি চাইছিস? কি চলবো? দাঁড়া, বুঝে দেখো। দাঁড়া, অনেকবার বেড়েছিস। ভালো করছিস? কি ভালো করছি না রে? হ্যাঁ, বেশ কথা বলছিস আবার? হ্যাঁ, ফোনটা দে। কি ফোন দেবো? হ্যাঁ, এই রাজুদার ফোনে বারবার করে ফোন আসছে রে। ওটা আমার মেয়ের ফোন। আমার মেয়ে ফোন করছে, ফোনটা আমাকে দে। ফোনটা সুইচ অফ করে দে। আরে কি করছিস? আমার মেয়ে খুব অসহায়, ওর আজকে জন্মদিন, ও চোখে দেখতে পায় না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। জন্মদিন? হ্যাঁ জন্মদিন। এই শিবু কাউকে ছেড়ে কথা বলে না। সেদিন থানায় আমরা অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু তুমি আমাদেরকে থানায় রাত কাটিয়েই ছেড়েছো। তোমার জন্য আমার মাটা বিনা চিকিৎসায় মারা গেল। সরি রাজুদা, আজ তোমার মেয়ের জন্মদিন, আর তোমার না না, কি করছিস? না, মৃত্যুদিন। এবার থেকে আর মেয়ের জন্মদিন পালন করা হবে না। মানে? আরে গাধা, বাবার মৃত্যুদিনে জন্মদিনের পালন করবে কি করে? যা, জামাইবাবু বোধহয় রাগ করে ফোনটাই বন্ধ করে দিয়েছে। কিন্তু কেকটা কেটে নে না মা। কিন্তু বাবা যে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরবে। হয়তো দোকানে কাস্টমার আছে, আটকে গেছে, ফিরে যাবে। তুই তুই কেকটা কাটতো আয়। ঠিক আছে, আমি বাবার জন্য কিছুটা রেখে দিচ্ছি, বাকিটা তুমি আর আমি। এই তো লক্ষ্মী মেয়ে, দাঁড়া তোদের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিঙ্কু, হ্যাপি বার্থডে টু ইউ। বাকিটা বাবা এলে আবার কাটবো। কিন্তু বাবা তো কথা দিয়ে কথা রাখে। আমার কি মনে হয় বলতো, তোর বাবা মনে হয় মার্কেটে গেছে তোর জন্য একটা দামি উপহার আনতে। আচ্ছা শোন না মা, আজকে না আমি ফ্রাইড রাইস আর কষা মাংস করেছি, তোর ফেভারিট না? তোর বাবা আসুক, তারপর আমরা তিনজনে একসঙ্গে বসে খাবো, কেমন? সেই বরং ভালো। এ কি সর্বনাশ! এ তো লাশ। বাবা, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। কাল রাতে তোমার জন্য একটা অবধি অপেক্ষা করলাম,
কিন্তু তুমি এলে না। আমি খাবারও খাইনি রাতে, আর আজও খাবো না। তোমাকে বলতেই হবে, কি এমন তোমার কাজ পড়লো যে তুমি আমার জন্মদিন অ্যাটেন্ড করলে না? কি গো বাবা, কথা বলো। বাবা, বাবা, মাসি, বাবা মনে হয় ঘরে নেই। আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি শিগগিরই এসো, মনে হচ্ছে কালকে রাতে ফেরেনি। না, এত সকালে তো বাবা খাবার না খেয়ে দোকানে যায় না। চা বিস্কুট খায়, স্নানে যায়, তারপরে সকালের খাবার খেয়ে দোকানে যায়। রান্নার দিদিও তো খাবার তৈরি করে চলে গেছে। আমাকে বলল বাবা সকালে চা খাননি, খাবারটা রেডি করে বাবাকে ডেকে নিতে বলল। ভাবলাম অনেক রাতে ফিরেছে, সেজন্য হয়তো শুয়ে রয়েছেন, কিন্তু ঘরে এসে দেখি বাবা নেই। আমার খুব ভয় লাগছে মাসি। তুমি তাড়াতাড়ি এসো। রাখছি, তুমি তাড়াতাড়ি এসো, এসো কিন্তু। আচ্ছা, আপনার নাম তো কেশব। হ্যাঁ স্যার, আমার নাম কেশব। হ্যাঁ, তো আপনি লাশটাকে কখন দেখতে পেয়েছিলেন? স্যার, আমি লাশটাকে দেখেছিলাম আজ সকাল 7টা নাগাদ। তারপর থানায় ফোন করি। আপনি চিনতে পেরেছেন? না স্যার। আপনি থাকেন কোথায়? স্যার, আমার বাড়ি বোকারাতে, এবং এখান থেকে 5 মিনিটের পথ স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসুন। ঠিক আছে স্যার, ঠিক আছে ম্যাম। স্যার, মৃত ব্যক্তি কিন্তু কোনো ফোন ক্যারি করছে না, আবার কেউ চিনতেও পারছে না। আমার মনে হয় কেউ কেউ নিশ্চয়ই চিনতে পেরেছে। ওই ঝামেলার ভয় তো হয়তো মুখ খুলতে চাইছে না। হতে পারে স্যার। পূজা, লাশটাকে কিন্তু দেখে আমার চেনা চেনা লাগছে, আর খুব কাছ থেকে ওনাকে গুলি করা হয়েছে বলে আমি মনে করছি। দেখো, এরকম হতে পারে কোনো ভাড়াটে খুনি দিয়ে এই কাজ করা হয়েছে। হতে পারে স্যার, দেখি কেউ মিসিং ডায়েরি করছে কিনা। দেখো। দাসবাবু, ইমরান, এদিকে আসুন। বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, ইমিডিয়েট। ঠিক আছে স্যার। আচ্ছা পূজা, লোকাল ক্রিমিনাল কারা কারা আছে খোঁজ করো, তারপর ইমিডিয়েট কারা বেলে ছাড়া পেয়েছে তাদের একটা লিস্ট তৈরি করে তোলার চেষ্টা করো। স্যার, এই এরিয়ার হার্ডকোর ক্রিমিনাল বলতে 3 জন আছে। লোদন, পুক্কার, ফিরোজ। পুক্কার ফিরোজ তো কিছুদিন আগেই ছাড়া পেয়েছে। স্যার, দেখছেন ব্যাপারটা। তারপর আমিও দেখি পিএম রিপোর্টটা আসুক। লাস্টার মুখটা আমার, চলো তো আরেকবার দেখি, চেনা চেনা লাগছে। আমরা শিওর হতে পারছিলাম না যে এই খুনটা কি কোনো পারিবারিক ঝামেলার কারণে হয়েছে, নাকি এর মধ্যে কোনো পলিটিক্যাল কানেকশন আছে। যদি শত্রুতা সেরকম না হয়ে থাকে, তাহলে খুনটা করলো কে বা কারা? লোকাল মাস্তান নাকি ভাড়াটে খুনি? যাই হোক, সময় যত গড়াচ্ছে রহস্য ততই ঘনীভূত হচ্ছিল। এদিকে বডি এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে আসেনি, তাই চলছিল চুলচেরা বিশ্লেষণ। আর ওদিকে আমাদের এসআই হন্যে হয়ে খুঁজছিল সেই 2 কুখ্যাত অপরাধীকে, যারা সম্প্রতি আদালত থেকে বেলে মুক্তি পেয়েছে। কিন্তু সব থেকে আমাদের যেটা জানা দরকার, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি খুন হয়েছেন, তিনি কে, কি তার পরিচয়, কোথায় তিনি থাকেন। যদিও আমরা তার ছবি সমস্ত লোকাল থানায় পাঠিয়ে দিয়েছি, আর অপেক্ষা করছি সঠিক সময় সঠিক খবরটা আসার জন্য। এই যে স্যার, ছবির পেছনে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দেওয়া আছে। জামাইবাবু গতকাল দোকানে গিয়ে আর ফেরেননি। কোনোদিনও বাবা না বলে কোথাও যাননি। দেখুন না স্যার, আমার বাবা কোথায় আছে, আমি ভাবতেও পারছি না। আমার বাবা আমার জন্মদিনের দিন এলেন না। মনটাকে শক্ত করো, দেখো তোমার বাবা আর নেই। এ আপনি কি বলছেন? বাবা নেই মানে এ কি করে সম্ভব? কি করে হলো এটা? কোনো অ্যাক্সিডেন্ট? না, খুন। কিন্তু কে বা কারা খুনটা করলো?
দেখুন আজ সকাল 7:35 নাগাদ ওই বইকাড়ার একটা নির্জন জায়গায় ওনার লাশটা পাওয়া যায়। বাবা প্লিজ প্লিজ তুমি শান্ত হও, শান্ত হও। আমাদের অনুমান যে ওনাকে খুব কাছ থেকে গুলিটা করা হয়েছে। আচ্ছা আপনাদের কি মনে হয় কে বা কারা ওনাকে খুনটা করতে পারে? ওনার কোনো শত্রু ছিল বলে আপনাদের জানা আছে? জানি না। আমার জামাইবাবু এমন মানুষ ছিলেন না স্যার যে কেউ তাকে গুলি করে হত্যা করতে পারে। ডেড বডিটা কোথায় রাখা আছে? লোকাল হসপিটালেই আছে। আমি এক কাজ করছি, একজন কনস্টেবলকে আপনাদের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণে আশা করি পোস্টমর্টমটা হয়ে গেছে। আপনারা ওখানে গিয়ে বডি ক্লেম করে দাহ কার্য সম্পন্ন করতে পারেন। ও তার আগে বাড়ি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু যাবেন ওখানে। আমাদের কাছে জামাইবাবু আর রিঙ্কুর সমস্ত কাগজপত্র আছে। ও বেশ, তো তাহলে আর দেরি কিসের, বেরিয়ে পড়ুন। দাসবাবু স্যার। শুনুন, ওনাদেরকে একটু লোকাল হসপিটালে নিয়ে যান। ওকে স্যার। যান ওনার সঙ্গে। চলুন। স্যার, ম্যাডাম হঠাৎ আমাকে কেন তুলে নিয়ে এলো একদম বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এই ছবিটা দেখ, রাজু মৈত্র। ওকে মারলি কেন বল? এই তো সবে পরশুদিন আমি বেল পেলাম। এর মধ্যে কে রাজু? কেন তাকে মারতে যাব বলুন স্যার? আমি তাকে চিনিই না। চিনিস না? পুরনো শত্রু, ভালো করে ভেবে বল। ঠিক চিনতে পারবি বল। আমাদের জুডিডিকশনের মধ্যে তোদের 4 জনের বিরুদ্ধে আর্মস অ্যাক্টের মামলা রুজু হয়েছে। তার মধ্যে 2 জন আছে জেল কাস্টাডিতে, আর তোরা 2 জন এই বেলে ছাড়া পেয়েছিস। হয় তুই নয় পুক্কা, 2 জনের মধ্যে কেউ একজন এই কাজটা করেছিস। স্যার, তেল রাজু ঠিক আছে, শ্মশান রাজু চিনি, কিন্তু রাজু মৈত্র স্যার চিনি না যখন, তাহলে টপকাতে যাবো কেন? তোরা মারিস নি ওকে? কাকে এর মধ্যে মেশিন সাপ্লাই করেছিলিস বল? স্যার, বেল পাওয়ার পর মেশিন ছুঁয়ে দেখিনি পর্যন্ত। মা শীতলা দিব্যি স্যার। স্যার, আমার বউ প্রেগনেন্ট, ওর পেটের বাচ্চার দিব্যি স্যার, আমি মারিনি। তোরা মারিস নি, মেশিনও দিস নি? নাকি নতুন শুটার কেউ এলো, বাইরের কেউ? স্যার ড্রামা করছে, এই দুজনের মধ্যেই একজন মেরেছে। ম্যাডাম বিশ্বাস করুন, মানিনি আমরা। চুপ! 1 মিনিট পূজা, ওদেরকে ছেড়ে দাও। স্যার ওদের ছেড়ে দেব? অনেক কষ্ট করে ধরেছি। কিন্তু সর্বত্র ওদের উপর নজর থাকবে। ঠিক আছে, যা। আদাব স্যার। স্যার ওদের ছেড়ে দিয়ে কি ভুল করলাম? না, ভুল করিনি। তবে কি যেন পূজা, আমার মনে হচ্ছে ওরা মারেনি, বা এর মধ্যে কোনো সুপারি কিলিংয়ের বিষয়টাও নেই। আই থিঙ্ক রাজুবাবুর পুরনো কোনো শত্রুতা বা পারিবারিক কোনো বিবাদের জেরেই খুন হয়েছে। হ্যাঁ, পোস্টমর্টেম আর সিসিটিভি ফুটেজ না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না পূজা। ঠিক আছে, এক কাজ করো, কাল সকালে বরং আমরা রাজুবাবুর বাড়িতে একবার যাই। চলো। স্যার, বৈকার মোড় আর সিমলা মোড়ের ঘটনা, সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই। তাই আমি 2টো মোড়েরই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে বলেছি বক্সিবাবুকে। বেশ, আজ রাতের মধ্যে পেয়েও যাব। কিন্তু স্যার 7 দিনের ফুটেজ ফ্রেম টু ফ্রেম দেখতে একটু তো সময় লাগবে। আবার ওইদিকে রেশমি দেবী এবং রিঙ্কু দেবীরও শ্মশান থেকে ফিরতে সময় লাগবে। তাহলে স্যার সকাল 11টায় গেলে ভালো হয় না কাল? বলছো? ওকে, ডান। আপনারা আসুন, বসুন না। আপনিও বসুন। বলুন। হ্যাঁ, আপনার সঙ্গে তো এর আগে কথা ভালো করে হয়নি। আপনি তো রাজবাবুর শালী। হ্যাঁ, বলুন আপনারা কি জানতে চান? রাজবাবু কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ বলতে যা বোঝায়, আমার জামাইবাবু সেরকমই মানুষ ছিলেন। দিদি চলে যাওয়ার পর থেকে মেয়েটাকে একেবারে বুকে করে আঁকলে রেখেছিলেন। আসলেও চোখে দেখতে পায় না তো, তাই হয়তো সারাক্ষণ ফোন করে খবর নিতেন। ওর কি জানেন অফিসার, ও নিজের বাবাকে হারায়নি, ও একজন ভালো বন্ধুকে হারিয়েছে। আপনার দিদির কি হয়েছিল? আমার মা আসলে আমি বলছি, দিদি আসলে অনেক দিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। তারপর একদিন হঠাৎ। আচ্ছা, রিঙ্কু তো চোখে দেখতে পারে না, কথা তো বলতে পারে, তাহলে ওকেই বলতে দিন না।
বলো রিঙ্কু। মাসি ঠিকই বলেছেন, মা অসুস্থ ছিল, তারপর হঠাৎ একদিন চলে যায়। আই সি। আচ্ছা, ওনার কি কোনো শত্রু ছিল? না দেখুন, ওনার মতো এরকম ভালো মানুষকে এইভাবে খুন হতে হলো কেন, সেটাই তো আমাদের মাথায় আসছে না। বাবা আমাকে সবকিছুই বলতেন, কিন্তু কোনোদিন এরকম শুনিনি যে বাবার সঙ্গে কারোর প্রবল শত্রুতা রয়েছে বা বাবাকে কেউ হুমকি ভরা ফোন দিচ্ছে। বাবা আমার সঙ্গে সব আলোচনাই করতেন। যদি সেই রকম কারোর সঙ্গে ঝামেলার ব্যাপার হতো, বাবা আমাকে নিশ্চয়ই বলতেন। আচ্ছা, ঝামেলা তো 3-4 মাস আগে হয়েছিল, সে ব্যাপারে কিছু বলেছিলেন নাকি পুরো ব্যাপারটাই চেপে গিয়েছিলেন? বলেছিলেন, তবে ওরা তো উটকো ছেলে, উঠতি বয়সে যা হয়। তাছাড়া ওরা তো ক্রিমিনাল নয়। বাবাকে আমি বলেছিলাম ওদেরকে থানায় আটকে রাখার কোনো মানেই হয় না। বাবাও অবশ্য ওদের থানায় আটকে রাখা নিয়ে দুঃখই প্রকাশ করেছিল। আচ্ছা, এমন কি কোনো কারণ ছিল যার কারণে তোমার বাবা বেশ টেনশনে ছিল? মানে ধরো ব্যবসার জন্য কারোর কাছ থেকে ইন্টারেস্টের টাকা নিয়েছিল, শোধ দিতে পারেনি, বা কোনো মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে পারেনি, এরকম কি কোনো ব্যাপার তুমি জানো? না না, জামাইবাবু তো চালু দোকান, এরকম কোনো ব্যাপারই ছিল না। থাকলে আমরা জানতে পারতাম। আমি তো প্রশ্নটা ওকে করেছি, আপনাকে না। আপনাকে যখন কিছু জিজ্ঞাসা করব তখন উত্তর দেবেন। বলো রিঙ্কু। না, এমন কোনো ব্যাপার ছিল না, বাবা তো বলেইনি। তাছাড়া মাসির কাছেও শুনিনি, তাই না মাসি? আমি তো ওনাদের বললাম, কিন্তু ওনারা তোর কাছ থেকে শুনতে চাইছেন। ঠিক আছে, আমরা এখন আসি। স্যার, আমার শুধু একটাই আবেদন, আমার বাবাকে কে বা কারা হত্যা করলো আমার শুধু এইটুকুই জানার আছে, আর কিছু না। নিশ্চয়ই কোন রকম ডেভেলপমেন্ট হলে নিশ্চয়ই তোমাকে জানাবো, তুমি একদম চিন্তা করো না। আমরা আসছি। পূজা, চলো। পূজা, কি বুঝলে তুমি? সামথিং ইজ ফিশি ওভার দেয়ার স্যার। রেশমি দেবী একটু বেড়ে খেলছেন, তাই না? রিঙ্কুকেও কিন্তু কোনো কথা বলতে দিচ্ছিল না স্যার। স্যার, আমার না একটা ডাউট আছে ওই রেশমি আর রিঙ্কুর রিলেশনশিপটা নিয়ে। তোমার ধারণাটা মিথ্যে নয়। রেশমি দেবী সত্যি কিছু একটা লুকোচ্ছেন, আর যেটা জেনে তাকে সমর্থন করতে বাধ্য হচ্ছে রিঙ্কু। এক্স্যাক্টলি স্যার। একটা কাজ করো তো, দাসবাবু বা ঘোষবাবু কাউকে একটা ওদের উপর নজরদারি করতে বলো। আমার মন বলছে ধাঁধাটা ঠিক ক্লিয়ার হবেই, বাট অ্যাট দ্য এন্ড দ্য কোয়েশ্চেন ইজ মার্ডারটা করলো কে, কেনই বা করলো? স্যার দেখুন, আমার ইনফরমারকে কিন্তু পুক্কা এবং ফিরোজকে নজর রাখতে বলা আছে। তা পুক্কা আর ফিরোজের ফোন নাম্বারও ইনফ্যাক্ট ইনফরমারকে দিয়ে রেখেছি। তো ওরা বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটাও ইউজ করছে না। আর বাকি রইল স্যার শিবু আর রতনের অ্যাঙ্গেলটা। ওরা তো জেল থেকে বেরিয়ে দেদার ফুটবল ম্যাচ খেলছে। ফুটবল ম্যাচ খেলছে, তবু দুটোকে তোলো। দাদরায় কাজ না হলে এবার কাহার বা বাজিয়ে দেখবো। ওকে স্যার। শিবু, রতন, চল থানায় চল, একটু কথা আছে। আবার কি হলো ম্যাডাম? এই তো কয়েকদিন আগে সামান্য একটা বিষয়ে থানায় রাত কাটিয়ে এলাম। আরে একটা ছোট্ট ব্যাপারে জিজ্ঞাসাবাদ আছে, চল। আসলে ম্যাডাম, বুবাইয়ের বাড়িতে না ওর মায়ের শ্রাদ্ধের কাজ আছে, ওখানে আমাদেরকে যেতে হবে। বলছি বিকালে গিয়ে দেখা করি। এই এত পায়তারা মারছিস কেন? বলছি তো চল। এই ওদের নিয়ে গাড়িতে তোলো তো। রতন, চল চল চলো গাড়িতে। আমি আর একা একা বাঁচতে পারছি না বাবা, তুমি আমাকে নিয়ে যাও। কি রে রিঙ্কু, তুই এখনো খাসনি? আরে ফটোর সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে হবে? একটু কিছু খেয়ে নিবি চল। আমার তো আর কেউ রইলো না মাসি, তুমি বলো আমি এবার কিভাবে বাঁচবো? কেউ রইলো না মানে? আমি তোর কেউ না? আমি কি তোর পর? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। মাসি কখনো মায়ের জায়গা নিতে পারে না। আমি কি সেটা বলেছি? তাহলে তাহলে আমি তো তোকে কখন থেকে বলছি রিঙ্কু খেয়ে নিবি চল, কেন আমার কথা শুনছিস না? চল খেয়ে নিবি চল।
যার বাবা গুলি খেয়ে মরে গেল তার মেয়ের মুখে কিভাবে খাবার ঢোকে তুমি বলো মাসি? এরকম করে বলে না মা। জানো, বাবা আমাকে খাইয়ে দিত, আমার চুল বেঁধে দিত, আমি রাগ করে থাকলে বাবা আমার জন্য অপেক্ষা করত। ওরা কি নিষ্ঠুর, আমার জন্মদিনের দিন আমার বাবাকে মেরে ফেললো। এত ভেঙে পড়িস না মা। আচ্ছা, তোকে তো আমি শক্ত মনের মানুষ হিসেবেই জানতাম। হ্যাঁ, জানো মানসি, দুটো জিনিস আমার মাথায় ঘুরছে। এক, সিকিউরিটি, আর দুই, বাবার মৃত্যুর পরোয়ানা কে বা কারা দিল। দেখ, জামাইবাবুকে কারা খুন করেছে সেটা পুলিশ ঠিক খুঁজে বের করবে। আর যতদূর সিকিউরিটির কথা, সেটা তুই আমার উপর ছেড়ে দে। দেখ, আমাদের খালি জানতে হবে জামাইবাবু টাকা পয়সা এসব কোথায় রেখেছে, বাকিটা আমি সামলে নেব। আর দোকানটা যদি আমরা চালাতে না পারি তাহলে বিক্রি করে দেব। না, কিছুতেই দোকান বিক্রি করব না। ওটা বাবার স্বপ্ন, বাবা তিল তিল করে ওই দোকানটাকে তৈরি করেছে। ওটা আমি কিছুতেই বিক্রি করতে দেবো না। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে। তুই আগে একটু কিছু খেয়ে নিবি, চল। আমি খাবার রেডি করছি, তুই আয়, ঠিক আছে? মাসি হঠাৎ বাবার দোকান বিক্রি করবার কথা বললো কেন? ব্যাপারটা আমাকে জানতেই হবে, আমার ঠিক লাগছে না। রাজুবাবুকে মারলি কেন? রাজুদা, আমি তো পরের দিন জানলাম রাজুদা খুন হয়ে গেছে। আমি মারতে যাবো কেন স্যার? কারণ তোদের সঙ্গে রাজুবাবুর পুরনো শত্রুতা ছিল। হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট বলছে রাজুবাবু মার্ডার হয়েছেন রাত 10টা থেকে 10:30 নাগাদ। আর সিসিটিভি ফুটেজে তোদের সেখানকার যাতায়াতের ছবি দেখতে পেয়েছি আমরা। আমাদের এলাকা দিয়ে আমরা যাতায়াত করবো না স্যার? আমরা তো ভাবতেই পারিনি জেল থেকে বেরিয়ে তোরা ওই লোকটাকে গুলি করে মারলি। এত আক্রোশ ছিল তোদের মনে? স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। স্যার, আমরা খেলোয়াড় মানুষ, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, মাঝখানে একটা সমস্যা হয়েছিল, আমরা অন্যায় করেছিলাম, আমরা জেল কেটেছি, কিন্তু জেল থেকে বেরোবার পর আমরা পুরোপুরি ফুটবল খেলাতেই মন দিই। আর ওনার সাথেও তো 3 দিন আগে, শিবু 3 দিন আগেই তো দেখা হয়েছিল না? হ্যাঁ, 3 দিন আগে ওনার সাথে আমাদের দেখা হয়েছিল। তো উনি আমাদেরকে ডেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন। আর এটাও বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে হ্যাঁ, কি 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 বলেছিলেন বল। এরকম কাজ যাতে আমরা ভবিষ্যতে না করি। আমরাও বলেছিলাম যে আমরা এসবের মধ্যে নেই। ও, এসবের মধ্যে নেই? হ্যাঁ, নেই। রাজুবাবু 3 দিন আগে ক্ষমা চেয়ে নিয়েছেন আমাদের কাছে, আর তোদের কথা বিশ্বাস করবো? হ্যাঁ, তোরা জেল খাটা আসামি, জেলে বসে দুজনে মিলে তোরা প্ল্যান করেছিলি রাজুবাবুকে সরিয়ে দিবি। কিরে? না স্যার, না। মেশিনটা কোথা থেকে জোগাড় করেছিলি? পুক্কা না ফিরোজ? মারুন, মেরে ফেলুন আমাদের। আমরা সৎভাবে বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের একটা পুরনো কেস আছে, আপনারা জোর করে এখানে ধরে মারধর করছেন, মিথ্যে কথাগুলোকে আপনারা জোর করে সত্যি করে বলাচ্ছেন। স্যার, আমরা খুন করিনি স্যার। ম্যাডাম, আমরা খুন করিনি। হ্যাঁ ম্যাডাম, সত্যি বলছি, আমরা খুন করিনি। মায়ের দিয়ে বলছি আমরা খুন অল্প বয়সে ক্রাইম করেছিস, আবার সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলছিস? আপনাদেরকে আমরা বিশ্বাস করাবো কি করে? আমরা কি হাতে লিখে বলবো না ক্যামেরার সামনে বলবো যে আমরা রাজুদাকে খুন করিনি? শিবু, সেদিন রাতে তুই কোথায় ছিলি বল? স্যার, সেদিন রাতে আমি মামা বাড়ি ছিলাম, মামার মেয়ের জন্মদিন ছিল। আপনার বিশ্বাস নয়, আপনি মামাকে ফোন করে জিজ্ঞাসা করুন। আমিও সেদিনকার বাড়িতেই ছিলাম, খেলাধুলার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আপনার বিশ্বাস না হয় আপনি আমারও বাড়িতে জিজ্ঞাসা করে দেখুন। পুরো খবর নিচ্ছি, আগে লকআপে ঢোক, তারপর রাতে অনেক তালবাতি হবে, তখন ঠিক সব মনে পড়ে যাবে। ঠিক আছে, লকআপে দিচ্ছেন দিন, কিন্তু কালকে স্যার আমাদের ফুটবলের ম্যাচ আছে। আমি আরও না খেলতে পারলে স্যার টিমটা পুরোপুরি হেরে যাবে। ঠিক আছে, খেল। ফুটবলটা তোদের কাছ থেকে তো কেড়ে নিতে পারি না, তবে একটা কথা মনে রাখবি, সর্বত্র তোদের উপর নজর থাকবে, এমনকি খেলার মাঠেও। যা। নমস্কার। পূজা, দেখো ওদের যা বয়স, তাতে ওরা মিথ্যে কথা বলবে না গুছিয়ে। আমারও তাই মনে হচ্ছে স্যার।
তবে ওদের একেবারে ছেড়ে দেওয়াটা বোধহয় ঠিক না স্যার। আমাদের সোর্স অ্যাক্টিভ করে দিই। করে দেবে? করে দাও। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা করলো কে? শিবু, রতন? না না, ওরা মিথ্যা কথা বলবে না, সেই জন্য ওদেরকে বেনিফিট অফ ডাউট দিয়ে দিলাম। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, পাড়ার লোক কেউ মুখ খুলছে না কেন? আর রেশমিকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। আরেকটা খটকা লাগছে, রেশমি কেন রিঙ্কুর এত সেবা করছে? স্যার, রাজুবাবু স্ত্রীর অবর্তমানে ওই ফ্যামিলির সেকেন্ড পার্সন, আর ও কিন্তু সেদিন রিঙ্কুকেও খুব একটা বেশি কথা বলতে দেয়নি। এটাও তো আমি বুঝে উঠতে পারছি না। স্যার, ঘোষবাবু ফোন করেছে। ধরো। হ্যালো, হ্যাঁ আসবো। কোথায়? রিঙ্কু একা একা বইকাটা মোড়ের দিকে হেঁটে যাচ্ছে। আপনি লক্ষ্য রাখুন, আমরা এক্ষুনি আসছি। রিঙ্কু, কি হয়েছে মা? মা, তুমি বাড়ি চলো মা, না তো মাসি বাড়ি আর দোকান বিক্রি করে আমাদের সব টাকা পয়সা আত্মসাৎ করে দেবে, আমাকে পথে বসিয়ে দেবে মা। পূজা, ওই তো রিঙ্কু, দেখো দেখো। কি বলছিস তুই এসব কথা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিঙ্কু, আমি সাব ইন্সপেক্টর পূজা। তুমি এত দূর হাঁটতে হাঁটতে চলে এসেছো? চলো, গাড়িতে চলো। কেন ম্যাডাম? ভয় নেই, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আর উনি আমার মা। ঠিক আছে, এসো। আমিও আসবো? হ্যাঁ, ওকে নিয়ে আসো। আপনার মা যে জীবিত সেটা আপনি আমাদের জানাননি তো? আসলে আমি ওদের কাছে মৃত, ওর বাবা সেইভাবেই ওদেরকে বুঝিয়েছিল। মানে? আসলে দোষটা আমারই। আমার একমাত্র ছোট বোন রেশমি আমাদের বাড়িতে ঘন ঘন আসতো, খুব আনন্দেই কাটছিল আমাদের। কিন্তু হঠাৎ আমার হার্টের অসুখ ধরা পড়ে, স্টেইন বসে। তাই শরীরটা আর আগের মতো দিচ্ছিল না, তাই বাপের বাড়িতেই ছিলাম। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে এখানে চলে আসে। আমি তো তোমার সব কথা শুনি জামাই বাবু। শোনো না, আমাকে একটু 2 লাখ টাকা ধার দেবে? আমি কিন্তু ব্যবসা করে সুদে আসলে সব শোধ করে দেবো। দেবো। তুমি তো জানো কদিন আগে তোমার দিদির শরীর খারাপের জন্য কতগুলো টাকা খরচা হয়ে গেল। কটা দিন অপেক্ষা করো, তবে আমি যখন কথা দিয়েছি দেবো, আমি নিশ্চয়ই দেবো। দারুণ, চমৎকার। আমি অসুস্থ হয়ে বাপের বাড়িতে পড়ে আছি আর তুমি শালের সাথে এখানে ফুর্তি করছো। দারুণ, চমৎকার। এই না হলে স্বামী? দিদি, তুই ভুল বুঝছিস। আমার কত চুপ, একদম চুপ। তুমি বরং একটা কাজ করো,
তুমি বরং রেশমিকে নিয়েই থাকো, আমি বরং অন্য কোথাও গিয়ে থাকি। আস্তে আস্তে সম্পর্ক তিক্ত হতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। রিঙ্কু, আসুন রেশমি দেবী। রিঙ্কুর মাকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। না মানে ও আর কি বলবে? ওর কি বলার মুখ আছে? আমি আসছি। দাঁড়ান, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। রেশমি দেবী, আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এ বাড়ির মালকিন। আপনি এতদিন এ বাড়ির কেয়ারটেকার ছিলেন, তাই মা মেয়েকে পুরো বিষয়টা ওদের মতো করে বুঝে নিতে দিন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আচ্ছা, রাজুবাবুকে কে কে খুন করতে পারে বলে আপনার অনুমান? আমি জানি না, আপনি তো রাজুবাবু আর রিঙ্কুর দেখভাল করতেন। আমি বলতে পারবো না, সত্যি বলছি। তবে জামাইবাবুর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আর আপনার ব্যবসার জন্য যার কাছ থেকে 2 লাখ টাকা ইন্টারেস্টে ধার নিয়েছিলেন? না না, সেই টাকা তো জামাইবাবু অনেকদিন আগেই শোধ করে দিয়েছেন। আমি বলতে পারি। আপনি? হ্যাঁ বলুন। বইকারার মোড়ে চায়ের দোকানে একটি লোক বলাবলি করছিল, তিনি নাকি দেখেছেন কারা খুন করেছেন। আপনি তাকে চেনেন? মুখ চিনি, ওই বইকারার মোড়ে চায়ের দোকানে উনি রোজ আড্ডা মারেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা আবার আপনাকে এখানে পৌঁছে দিয়ে যাব। চলুন। চলুন। স্যার, আমার কিছু হবে না তো? দেখুন, আপনার স্টেটমেন্টটা খুব জরুরি, আপনার নাম গোপন রাখা হবে, আপনি নিশ্চিন্তে বলুন। 3 জন ছিল স্যার। 3 জন? হ্যাঁ স্যার, আর একটা লাল রঙের বাইক দাঁড় করানো ছিল। আমি দূর থেকে দেখেছি, খুব স্পষ্ট করে কিছু আলো আঁধারিতে দেখতে পাইনি। চেহারা কেমন ছিল? মোটামুটি নর্মাল। যে গুলি করেছিল সে কিছু কথা বলে, গুলি চললো, ব্যাস আমি ওখান থেকে ভয় পালিয়ে গেছি। আচ্ছা কমলবাবু, আপনি দেখলে চিনতে পারবেন? হয়তো ওরা অনেক দূরে ছিল স্যার, মুখ ভালো বুঝতে পারিনি, কিন্তু গুলির শব্দ স্পষ্ট শুনেছি। আচ্ছা, ওদের হাইট কিরকম ছিল? 5.5 ফুট কি 5 ফুট 7, একটা একটু লম্বা ছিল। খুব বেঁটে বা খুব লম্বা ছিল না, তাই তো? হ্যাঁ স্যার, মাঝারি গড়ন। ও পূজা, তুমি ওনাদেরকে ড্রপ করে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। স্নেহা দেবী, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমার মনে হয় না আপনার বোন আপনাকে আর কোনো সমস্যায় ফেলতে পারে। আর সমস্যা? যাকে নিয়ে সমস্যা ছিল সেই তো আর নেই। আসি স্যার। নমস্কার। আসুন। বাইকের চাবিটা দে তো, বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। বাইকের চাবি মানে আপনি বাইক চালাতে পারেন? আরে দে না। চল। আবার কি হলো ম্যাডাম? থানায় চল বলছি। এই, যা। ওদের নিয়ে গাড়িতে তোলো। আর শোন, আমি বাইকটা নিয়ে থানার দিকে যাচ্ছি, তোরা গাড়িতে করে আয়। কি হয়েছে ম্যাডাম? আমাদেরকে কেন ম্যাডাম নিয়ে যাচ্ছেন? ম্যাডাম ম্যাডাম আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি বলছি তো। লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কি হয়েছিস তোরা? হ্যাঁ, তোরা গল্প বানাবি আর আমরা বোকার মতো হাত গুটিয়ে বসে থাকবো? বল বল, রাজুবাবুকে মারলি কেন? বল বল। আমরা মারিনি স্যার। আবার নাটক, আবার নাটক। সত্যি মারিনি স্যার। রাস্তার মেয়েদের দেখলেই তোদের সম্পত্তি মনে হয় না? রাজুবাবু তোদের বাধা দিয়েছিল, তার জন্য তোরা লকআপেও গিয়েছিলি। তারপর যখন লকআপ থেকে বেরিয়েছিস, তখন সেখান থেকে বেরিয়ে রাজুবাবুকে খুন করে সেই দিনের প্রতিশোধ নিয়েছিস। মেশিনটা কোথায় রেখেছিস বল, আর রাজুবাবুর ফোনটা কোথায় রেখেছিস বল। আমরা খুন করিনি স্যার, আমরা খুন করিনি। এখনো নাটক করে যাচ্ছে, এখনো নাটক করে যাচ্ছে। কমলবাবু, একবার এদিকে আসুন তো।
দেখুন তো এই পাপি তিনটাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ স্যার, এরাই। আরে এই ছেলেটা গুলি চালিয়েছিল। ঠিক আছে, আপনি গিয়ে বসুন। কেন মারলি? রাজুদা আমাদের এখানে এনেছে। আমি বলেছিলাম কান ধরে ক্ষমা চাইতে, চাইনি, উল্টে বুবাইকে চড় মেরেছে। আমাদেরকে জেলে এনেছে, আমাদেরকে ইনসাল্ট করেছে। স্যার মারবো নাকি পুজো করবো? গানটা কোথেকে পেয়েছিস? গানটা ওইটা পুক্কাদার যোগাযোগ করে দিয়েছিল। তার নাম কি? কালু, কালু নামে একজন। ওইটা স্যার ভাড়া নিয়েছিলাম, ফোন করার পরে দিয়ে দিয়েছি। কালু? কালু এই ব্যবসা শুরু করেছে? পূজা, ইয়েস স্যার। এদের তিনটের নামে এমন কেস ডায়েরি তৈরি করবে যাতে ফাঁসির দড়িতে ঝোলে সব। কাল ভোরবেলা কালুকে তুলে নিয়ে আসবে। চলো। সুজিত বাবু, ক্যামেরা অন করুন। লাল বাইকটাকে নিয়ে আয়। রাখ এখানে। আচ্ছা, আমরা এখন অপরাধ দৃশ্যের ঘটনাটা রিকনস্ট্রাকশন করতে চলেছি। শিবু, রতন, বুবাই সেদিন রাত্রে যা যা করেছিলিস এক্সাক্ট তাইতেই করে দেখাবি। আচ্ছা দাসবাবু, বন্দুকটা দিয়ে দিন ইমরানকে। আপনি ভিকটিমের চরিত্র অভিনয় করে দেখাবেন। চলে যান। দেখা রাজু মিত্রকে কিভাবে মারলি, দেখা। তুই ওদিকে ছিল। এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে ফোন, রাজুর ফোন আসছে। সুইচ অফ করে দে। রাজুদা এই জায়গাটা এসে খুব কাকুতি মিনতি করছিল, বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আজ আমার অন্ধ মেয়ের জন্মদিন, এইসব বলছিল। আমি শুনিনি, আমি ঠাস ঠাস করে দুটো গুলি চালিয়ে দিয়েছি স্যার। তারপর এই জায়গাটা স্যার, এই জায়গাটা এসে এরকমভাবে ঠাস ঠাস, তারপর আমরা চলে যাই। যে বয়সে পড়াশোনা খেলাধুলা করা উচিত ছিল, ঠিক সেই বয়সেই তিনটে ছেলে জেলের ঘানি টানতে চলে গেল খুনের দায়। আসলে পুলিশ তো অপরাধীকে ছেড়ে কথা বলে না, তাই ধরা তাদের পড়তেই হলো। এখন আমরা অপেক্ষায় থাকব বিচারের রায়। যাই হোক, আপনাদেরকে বলছি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী, তাই সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।